তুষারপাত কমে আসায় ধীরে ধীরে স্কুল, কলেজ আর অফিস সব খুলছে। আমি আমার রিসার্চ ফার্মে যোগ দিয়েছি। বহু কাজ জমে আছে, যদিও বা আমি এখনো ওখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি না। টুকিটাকি কাজই আমাকে দেয়া হয়। তারপরও ইন্টার্নি হিসেবে সে দায়িত্বটা বিশাল। কয়েকদিন বাদে পরীক্ষাও। অনেক প্রেসারে আছি। আজ বিকেলে লিওর সাথে দেখা করতে বলল। ফার্মে কাজ শেষ করে বাইরে লিওর জন্য দাঁড়িয়ে আছি। ওর এখান থেকে আমাকে নিয়ে যাওয়ার কথা। গত ২০ মিনিট ধরে অপেক্ষা করছি, কিন্তু ওর দেখা নেই। আমার হাতের মুঠোয় অল্প কিছু কাজু বাদাম ল্যাবে পরীক্ষার জন্য আনা হয়েছিল, ওখান থেকে কয়েকটা নিয়ে এসেছি। আর এখন হাঁটতে হাঁটতে ওই কাজু বাদামগুলো খাচ্ছি। রিসার্চ ফার্মের বিশাল ইয়ার্ড পেরিয়ে স্টার্টব্রুক এভে। এই এভের রোড সরাসরি প্যাসিফিক এভে পর্যন্ত গিয়েছে। রোড সাইডে পাতাবিহীন ম্যাপল আর দেবদারু গাছের দেখা মিলছিল। আশেপাশে একটু একটু পরপর কয়েকটা ঘন ঝোপ। রেড রিভারের পাশের এই স্টার্টব্রুক এভে রোড, তাই আশেপাশে ঘন ঝোপ ঝাড় বেশি। শীতকাল হওয়ায় পত্র পল্লবগুলো প্রায় ঝরে গিয়েছে। খালি কাটা কাটা ঝোপগুলায় দাঁড়িয়ে আছে। শুধু ফণিমনসাগুলো সবুজ রং নিয়ে দাঁড়িয়ে আছে। যেতে যেতে আমি থমকে দাঁড়ালাম। কাটা কাটা সে ঝোপগুলো তুষারে সাদা হয়ে আছে। সেই সাদা সাদা কাটা ঝোপের মাঝখান থেকে একটা তুষার সাদা ছোট্ট খরগোশ বেরিয়ে এসেছে। এসেই ইতি উতি করে কিছু খুঁজছে। বোধহয় খাবার খুঁজছে। শীতকাল হওয়ায় প্রাণীদের খাবার সংকট দেখা দিয়েছে। যারা পেরেছে দেশ ছেড়েছে, বাকিরা ধুকে ধুকে মরছে। আমি একটু এগিয়ে গেলাম। আমাকে কাছে যেতে দেখেও খরগোশটা নড়ল না। হাঁটা চলা ও বেশ দুর্বল। ওটাকে আমি কোলে তুলে নিলাম। কোলে তুলতেই সেটা গুটিসুটি মেরে বসে গেল। আমি সেটাকে আমার মাফলারের সাথে পেঁচিয়ে নিলাম। হয়তো তার ঠান্ডা লাগছে। তারপর হাতের কাজু বাদামগুলো দিলাম। ওগুলো সে কুটকুট করে খেতে লাগল। দেখতে বেশ লাগছে। পিপ পিপ পিপ। হঠাৎ গাড়ির সাইরেনের শব্দ। আমি চমকে উঠলাম। আর খরগোশটা মাফলারের ভিতর ঢুকে গেল। দেখলাম লিওর কার। আমাকে থামতে দেখে ও কারের ভিতর থেকে বেরিয়ে আসতে লাগল। কাছে আসতেই বললাম, এত জোরে কেউ হর্ন বাজায়? আমরা অনেক ভয় পেয়েছি। সরি মিইরা, তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি শুনোনি। আমি আবার ভীত খরগোশটার দিকে তাকালাম। ও ভীষণ ভয় পেয়েছে। লিও আবার বলল, ১ সেকেন্ড, আমরা মানে? তোমার সাথে আর কে আছে? মাফলারের সাথে খরগোশটাকে পেঁচিয়ে নিলাম। একটু স্মিত হেসে বললাম, দেখবে? দেখার জন্যই তো বললাম। আর তোমার হাতে ওটা কি? মি র্যাবিট। সুন্দর না দেখতে? কেমন ধবে ধবে সাদা আর তুলতুলে। ওহ, ওটাকে নিলে কেন? রেখে দাও। না, এটাকে আমি পুষব। খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর খরগোশটা কাজু বাদাম খেতে খেতে এদিক ওদিক তাকাচ্ছে। ভ্রু কুঁচকে লিও বলল, রিয়ালি? হুম। লিও এখনো হা করে তাকাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি হলো? যতটা আদর এখন এ পুচকে খরগোশটা পাচ্ছে এ কয়েক বছরে তুমি ততটা আমাকেও করনি। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে লিওর দিকে তাকালাম। বললাম, তুমি কি এটাই বলতে এসেছিলে? ওহ না, বলেই গিয়েছিলাম। গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠলাম। উঠেই বললাম, কোথাও কি যাচ্ছি? না। কার থামল স্টারবাকের সামনে। দুটো কফির অর্ডার দিয়েই জানালা বরাবর আমরা বসলাম।
আমি বসেই বললাম, ওর জন্য কিছু অর্ডার দিলে না? কার জন্য? খরগোশকে দেখিয়ে বললাম, মি র‍্যাবিটের জন্য। ওর জন্য অর্ডার করতে হবে? হবে। দেখছো না ওর কত খিদে পেয়েছে? খরগোশটা যেন দুর্বলভাবে মাথা নেড়ে সায় জানালো। লিও হার মেনে বিড় করে কিছু বলল। বুঝতে পারলাম না। তারপর কিছু টুকরো করা গাজরের অর্ডার দিল। আমি ওটাকে টেবিলে বসিয়ে গাজর খেতে দিলাম। লিও কফি পান করতে করতে তির্যক দৃষ্টিতে ওটাকে দেখছিল। এবার বলো। কি? তুমি না বললে তোমার কথা আছে। ও হ্যাঁ, আমি নিউ ইয়র্ক যাচ্ছি। আমি চমকে গেলাম। বললাম, কাল? না, কিন্তু পরীক্ষা তো কয়েকদিনের ভিতর শুরু হয়ে যাচ্ছে। এখন না, পরীক্ষা শেষে। ওহ, মন খারাপ করো না। মাত্র 2 সপ্তাহের জন্য যাচ্ছি। বাবা অসুস্থ একটু, তাই যেতে হচ্ছে। একটা কনফারেন্স আর সাথে কয়েকটা মিটিং আছে, অ্যাটেন্ড করেই চলে আসব। ইটস ওকে। আমরা দুজনেই মৌন হয়ে রইলাম। শুধু খরগোশটার কুটকুট গাজর খাওয়ার শব্দ আসছে। হয়তো ক্ষণিকের জন্য বিচ্ছেদের ডঙ্কা সুর হৃদয়ে বেজে উঠেছে। সেদিন আর আমাদের মাঝে কোনো কথা হলো না। অদৃশ্য এক সুতার টান অনুভব করছি হৃদগহীনে। সেটা বারে বারে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। আবছায়া সন্ধ্যায় বই হাতে নিয়ে বসে আছি, কিন্তু পড়ায় মন দিতে পারছি না। ইরিনা বেশ কয়েকবার জিজ্ঞেস করল আমার কি হয়েছে, মন খারাপ কেন। উত্তরে জানালাম পরীক্ষার প্রেসার। রাতে স্নোফলস ঘটতে লাগল। আমি হাঁ করে বাইরের দেখতে লাগলাম। বুকে কেমন যেন ব্যথা হচ্ছে। আম্মাকে ভীষণ মিস করছি। খুব করে মন চাইছে আম্মার কোলে মাথা রেখে শুই। না জানি আম্মা কেমন আছে। ভাবছি আর খরগোশটাকে একটা কাজু বাদাম দিচ্ছি। খরগোশটা কাজু বাদাম বেশ পছন্দ করে। হতাশা ঢাকতে ওটাকে বললাম, কাজু বাদাম কি তোমার ভীষণ প্রিয়? উত্তরে যেন খরগোশটা বলল, হ্যাঁ ভীষণ প্রিয়। সেবার গ্রোসারি শপে আনা একটা খালি থলে লম্বাটে মোচওয়ালা বাইরে ফেলে দিয়েছিল। আমি সেটার ভিতরে কয়েকটা কাজু বাদাম পেয়েছিলাম। কি দারুণ স্বাদ। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? তুমি কি একা? আমার পরিবারে বাবা মা আর আমার বোন আছে। ওরা কোথায় তাহলে? হারিয়ে ফেলেছি। রেড রিভারের পাশে যে ঘন জঙ্গলটা আছে না, ওখানে আমার বাড়ি। ঠান্ডার কারণে অন্যত্র যাচ্ছিলাম। তুষারে আমি ওদের হারিয়ে ফেলেছি। ওহ, আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার আম্মা আছে, আব্বা আছে আর একটা ছোট্ট মামা আছে। তারা কোথায়? তারা অনেক দূরে আছে। দূরে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ? সেটা আবার কোথায়? রেড রিভারের ওপাশে। আমি কখনো ওখানে যাইনি। আরে পাগল, বাংলাদেশ এখানে না, অনেক অনেক দূরে। প্লেনে করে যেতে হয়। তাহলে সেটা তো অনেক দূরে। আচ্ছা, তুমি কি আমার সাথে বাংলাদেশ যাবে? খরগোশটা উত্তর দেওয়ার আগেই ফোন বেজে উঠল। লিওর ফোন। কানে ধরতেই ওপাশ থেকে লিওর ফিস ফিস করা কণ্ঠ ভেসে আসল। মাই লিটল প্রিন্সেস, কি করছো? মি র‍্যাবিটের সাথে কথা বলছি। মন কি বেশি খারাপ? তোমাকে অনেক মিস করছি। তোমার জানালার কাচটা উপরে তুলো। মামা নে। যেটা বলছি করোই না। আমি হুড়মুড় করে বেড থেকে নেমে গেলাম। জানালার কাচ তুলতেই একটা ঠান্ডা বাতাস ধাক্কা দিল। অল্প অল্প তুষার পড়ছে।
আবছা অন্ধকারে দূরের কিছুই স্পষ্ট না। তুমি কোথায়? এই তো। হোস্টেল ইয়ার্ডের কোণে গেইট। গেইটের পাশে ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্টেরও আলোতে লিওকে দেখা গেল। সে কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় খানিকটা তুষারও জমেছে। আমাকে দেখতেই হাত উপরে তুলে হাই জানালো। ওকে দেখতেই মনে একটা শান্ত হাওয়া বয়ে গেল। আমি জানালার সাথে হেলান দিলাম। কেন এসেছ? তুমি মিস করতে পারো আর আমি করলে দোষ? সেটা তো বলিনি। সেটাই বলতে। একটু হেসে বললাম। তোমার কেন মন খারাপ বল? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তুমিও চলো না আমার সাথে। অবশ্যই যেতাম, যদি অফিসিয়াল না হতো। এটা তোমার পারিবারিক দায়িত্ব। এখানে আমি না ঢুকলেই ভালো। এটা কেমন কথা? আগে হোক পরে। তুমি তো আমার পরিবার হতেই যাচ্ছ, তাই নাকি? বাদ দাও। ঠিক আছে, তোমাকে তাহলে একটা জোকস শোনাই। হুম। রাত কেটে গেল এভাবে কথা বলতে বলতে। সে রাতে ভীষণ মন খারাপ থাকলেও লিওর জোকস শুনতে শুনতে মন ভালো হয়ে গেল। হাসতে হাসতে চোখে প্রায় পানি এসে গেল। কিন্তু হাসি থামল না। অনেক কষ্টে হাসি লুকিয়ে রাখতে হয়েছে। পাছে হাসির ধমকে কারো ঘুম ভেঙে যায় সে ভয়। মিস্টার র্যাবিটের একটা নাম রেখেছি। সেটা হলো কাজু। ও কাজু বাদাম খেতে পছন্দ করে, তাই তার নাম দিয়েছি কাজু। ওর জন্য শক্ত কার্টনের তৈরি ঘরও বানিয়েছি। সকালে যাওয়ার সময় কাজু আর টুকরো করা গাজর দিয়ে যাই। তারপর বিকেলে এসে আরেকবার দিই। সামনের দাঁত দুটো দিয়ে সারাক্ষণ কুটকুট করে খায়। দেখলে শুধু হা করে থাকি। ওর সামনের দাঁত দুটো দেখলে আমাদের এখানকার ছেলেদের কথা মনে পড়ে, যাদের নতুন দাঁত এবড়ো থেবড়ো খরগোশের সামনের দাঁতের মতো হয়। কাজুকে একটা বাটিতে করে টুকরো গাজর দিয়ে তার ঘরে ঢুকালাম, যাতে আমি না থাকলে কাউকে ডিস্টার্ব করতে না পারে। আজকে শেষ পরীক্ষা, আর আজ রাতেই লিও নিউ ইয়র্ক চলে যাবে। ভাবতেই মনটা কেমন কেমন করতে লাগল। লিওর সামনে তা একদম বুঝতে দেয়া যাবে না। যাওয়ার আগে পছন্দ মতো পোশাক নিলাম। হোয়াইট কুর্তির সাথে ব্ল্যাক জিন্স পরেছি। স্কার্ফ নিতে হলো না, কারণ শীতের কারণে কানটুপি নিয়েছি। মাফলারটা গলায় জড়িয়ে ব্যাকপ্যাক কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। উইনিপিগের রুক্ষ শীতেরও আলাদা সৌন্দর্য আছে। সেটা দেখার জন্য সেরকম চোখ থাকা দরকার। পড়তে পড়তে বরফ জমে আছে। ইয়ার্ডে থাকা গার্ডরা সবাই মিলে সেটা পরিষ্কার করছে। লারা আমার সাথে বেরিয়েছিল, কিন্তু আমার সাথে একই পথে গেল না। আমি ফোর্ট গ্যারি ক্যাম্পাসের দিকে এগুলাম, লারা অন্যদিকে। ফোর্ট গ্যারি ক্যাম্পাসের কাছাকাছি আসতেই রাঘবের সাথে দেখা। গুড মর্নিং রাঘব। গুড মর্নিং। এডি কোথায়? ও ক্যাম্পাসে পৌঁছে গিয়েছে। ওহ, লিওকে দেখেছ? সে কি এসেছে? এখনো তো চোখে পড়েনি। আপন মনেই যেন বললাম, ওর তো জলদি চলে আসার কথা। আজ তো নিউ ইয়র্ক চলে যাবে। হ্যাঁ, 1 সপ্তাহের জন্য। মনটা একটু খারাপ হয়ে গেল। আমি চাচ্ছিলাম হাসি খুশি থাকতে, কিন্তু আমার দ্বারা হচ্ছে না। মন খারাপ করো না তাহমিনা। 1 সপ্তাহের তো ব্যাপার। একমাত্র রাঘবই আমার নামকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে। আমি একটু করে স্মিত হাসলাম। হেই রাঘব। দূর থেকে রিচার কণ্ঠ শোনা গেল। তাকিয়ে দেখলাম সবাই ক্যাম্পাস সাইড ইয়ার্ডের বেঞ্চিতে বসা। আমরা এগিয়ে গেলাম। আজ লিওর জলদি চলে আসার কথা।
কিন্তু সে আসলো লেট করে। সকলে তাকে অনেক বকল, কিন্তু বিনিময়ে ভ্যাবলার মতো একটা টোল পড়া হাসিই দেখালো। আমি কোনো কথা বললাম না। শেষ পরীক্ষা বেশ ভালোই হলো। একে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আনন্দ, অন্যদিকে উইনিপেগ ছেড়ে যাওয়ার কষ্ট বুকে চেপে বসেছে। তার উপর শেষ মুহূর্তগুলোতে লিওকে পাচ্ছি না। সে চলে যাচ্ছে নিউ ইয়র্ক। মনের মধ্যে একরাশ কথা জমে আছে। এখনো সে হলো ছেড়ে বেরুচ্ছে না। লিও আসলো আরও পরে, হাতে কয়েকটা বড় বড় প্যাকেট। সবাইকে দিতেই হুড়মুড় করে সবাই নিয়ে নিল। দেখ গেল সব আইসক্রিম। শীতের মধ্যে আইসক্রিম। রিচা বলল, অ্যাড, তুমি আইসক্রিম এনেছ শীতের মধ্যে? লিও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, যতদিন আমি বাইরে থাকব ততদিন তোরা যেন হ্যাপি না থাকিস, তাই আইসক্রিম। সবাই সর্দিতে কষ্ট পা, আমি একা কেন নিউ ইয়র্কে কষ্ট পাব? অ্যাডালিন গলা খাকরি দিয়ে বলল, বাই দ্য রোড অ্যাড, টামিনাও কিন্তু সর্দিতে কষ্ট পাবে। হাসি মিলিয়ে গেল লিওর। হুট করে সে আমার দিকে ফিরল। আমি মাত্র প্যাকেট খুলে এক স্পুন নিয়েছিলাম খাওয়ার জন্য। সাই করে লিও ওটা কেড়ে নিল। স্পুনের আইসক্রিম সব জামাতে পড়ে গেল। আমি আইসক্রিম খাওয়ার জন্য যে হাটা করেছিলাম ওইভাবে হা করে রইলাম। ঝাঝরি মেরে লিও বলল, তোমার খেতে হবে না, আমি খাবো বলছি। লিও আইসক্রিম রেখে আমার সামনে পায়ের পাতায় ভর দিয়ে বসল। এরপর হাঁটুর উপর কুর্তি টাই লাগা আইসক্রিমগুলো টিস্যু দিয়ে সাফ করতে লাগল। একদম জিদ করবে না মিহিরা, এখানে তোমার কেউ নেই। সর্দি হলে কে দেখবে? না, সবাই আইসক্রিম খাচ্ছে, আমিও খাবো। লিও ধমকে উঠল, আরেকবার খাবো বললে সোজা এখান থেকে নিয়ে নিচে ফেলে দেব। অগত্যা তো আমি আর কথা বললাম না। লিও কুর্তিটা মুছে দিয়ে আবার সিটে বসে গেল। কাল সুযোগটা ছাড়ল না। সে বলল, হে রোমিও, তোর জুলির সর্দি লাগবে, আর আমরা বুঝি এলিয়েন, আমাদের কি সর্দি লাগবে না? তোরা মরবি না, সমস্যা নাই। আবার হাসি ঠাট্টায় ক্যান্টিন মুখরিত হল। কিন্তু আমি মনে মনে ফুলছি, লিও আমার সাথে কেন এমন করল? তাও আজকের দিনে। আমি ওর সাথে আর কথায় বলবো না। চোখটা ঝাপসা হয়ে আসছিল। অনেক কষ্টে তা চেপে মুখ গোমরা করে বসে রইলাম। খানিকক্ষণ পর বললাম, আমি উঠছি, উইলিয়াম অ্যাভিনিউতে একটু যেতে হবে, তোমরা থাকো। উঠে গেলাম কারো জবাবের অপেক্ষা না করে। এমনকি লিওর দিকেও তাকালাম না। ইয়ার্ডে আসতেই ঝট করে কে যেন হাত টেনে ধরল। আমি জানতাম ও পিছু পিছু আসবে। তারপরও বেশ অভিমান নিয়ে বললাম, হাত ছাড়ো। হাত ছাড়ো বলতেই হাতের মধ্যে যেন কিছু একটা গুজে দিল। মাগো বলে চিৎকার করে ওটা ফেলে দিলাম। কি ভীষণ ঠান্ডা। দেখলাম আইসক্রিম। আমি ফেলে দিতেই লিও সেটা ক্যাচ ধরেছে। আইসক্রিম দেখে আমি খুশি হয়ে গেলাম। সেটা নিতে হাত বাড়াতেই লিও সরিয়ে ফেলল। শুধু 2 স্পুন খাবে। ভ্রু কুঁচকে আর্তনাদ করে বললাম, মাত্র 2 স্পুন? হুম। লিও, এর বেশি 1 স্পুনও না। অগত্যা ওটাই শুনতে হল। তবে খাওয়ার সময় আরও কয়েক স্পুন খেলাম। বেশ মজা করে। লিও বলল, তুমি না উইলিয়াম এভে যাবে? চলো পৌঁছে দিয়ে আসি। জ্যাকেটটা ভালোভাবে জোড়াতে জোড়াতে লিও বলল। আমি বললাম, এখন না, আরও পরে। তাহলে আমার সাথে চলো। কোথায়? সসসহ সারপ্রাইজ। সারপ্রাইজ তাই জিজ্ঞেস করতে পারলাম না।
লিওর সাথে অ্যালিস এভে ধরে প্রায় টরেন্টো স্ট্রিট পর্যন্ত চলে এসেছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য। লিওর কার ছোট খাট একটা গেইটের ভিতর প্রবেশ করল। ভিতরে যখন কার থামল তখন উৎসুক দৃষ্টিতে চারদিকে তাকাতে লাগলাম। বাড়ির মতোই বিশাল বিশাল পাকা ঘর, তবে বাড়ি বলে মনে হচ্ছে না। কার থেকে নামলাম। লিও পাশে এসে দাঁড়াল। চারদিক তুষার সাদা হওয়ায় বুঝতে একটু কষ্ট হচ্ছিল। গাছের ডালগুলোতে ছোট ছোট তুষারের ঝুলন্ত টুকরোগুলোকে সাদা ফুল বলে মনে হচ্ছে। শীতকে ফাঁকি দিয়ে রোদ চিক চিক করে একটু একটু আসতে লাগল। কোথায় এসেছি আমরা? ওইখানে এসেছি। লিও হাতের ইশারায় সাইনবোর্ড দেখালো। উইনিপেগ সেন্ট্রাল মস্কো। উইনিপেগ কেন্দ্রীয় মসজিদ মানে আমরা মসজিদে? একরাশ বিস্ময় নিয়ে লিওর দিকে তাকালাম। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। কতদিন মসজিদ দেখিনি, আজান শুনিনি, মুসলমান দেখিনি। আমার চোখ অল্প হলেও জুড়াবে। লিওর সাথে ভিতরে প্রবেশ করলাম। মানুষজন তেমন নেই, অল্প কয়েকজন আছে, তাদের বাচ্চা সহ। আশ্চর্য, বাচ্চা নিয়েও তারা কেমন হাসি খুশিতে আছে। মনে হচ্ছে না একদম এখানে কোনো মানুষ নেই। কলকাকলিতে মুখরিত হয়ে আছে। কয়েকজন মহিলাকেও দেখলাম। সবার সাথে কুশল বিনিময় করলাম। দেখতে দেখতে আসরের ওয়াক্ত হয়ে গেল। একজন উঠে আজান দিল। আজান শুনে লিও ফিসফিস করে বলল, এটা কি প্রার্থনা ছিল? না, এটাকে প্রেয়ার কল বলে। মানে আজান। এটা শুনলে সবাই প্রার্থনার জন্য সব কাজ ফেলে চলে আসবে। দারুণ তো। আমি উঠে দাঁড়ালাম। উঠতে দেখে লিও বলল, কোথায় যাচ্ছ? আজান দিল না, তাই প্রার্থনা করতে যাচ্ছি। তুমি বসো। আচ্ছা। দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল। আমি অনেকদিন পর আজান শুনে নামাজ পড়ছি। এমনিতেই টাইম দেখে নামাজ পড়েছি। ভার্সিটিতে নামাজ ঘর ছিল একটা, ওটাতে পড়তাম প্রায়। কিন্তু মসজিদে এসে অন্যরকম ভালো লাগছে। অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। অন্য মহিলারাও দাঁড়ালো। নামাজ শেষে আমি লিওকে খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছিলাম না। এরই মধ্যে নামাজ শেষ হওয়ায় অনেকে চলে গেছে। বাকিরা বসে বসে জিকির করছে, কেউ তসবিহ গুনছে। আমি ইতস্তত করে লিওকে খুঁজতে লাগলাম। মসজিদের এক কোণে লিওকে দেখে আমি পাথর হয়ে গেলাম। কারণ লিওকে কোনোভাবে লিও বলে ভেবে নিতে পারছিলাম না। সে আরেকজন নামাজির পেছনে দাঁড়িয়ে তাকে ফলো করছে। তার মতো রুকু দিচ্ছে, সিজদা দিচ্ছে, সালাম ফিরাচ্ছে। এর জন্য তাকে বারবার লোকটার দিকে তাকাতে হচ্ছে। রুকুতে গিয়ে কিভাবে হাতটা হাঁটুতে ভর দিল তা দেখার জন্য লিও দুবার লোকটার কাছে গিয়ে চক্কর মারল। প্রথমবার সিজদা দিতে গিয়ে লোকটা কিভাবে হাত মুড়ে সিজদা দিচ্ছে সেটা দেখল। তারপর পায়ের বুড়ো আঙ্গুল চেপে সিজদা দিল। সিজদা দিতে গিয়ে ওর বেশ সমস্যা হল, কারণ বুড়ো আঙ্গুলটা কোনোভাবে মুড়ে থাকতে চাইছিল না। সে হাত দিয়ে বারবার সেটাকে মুড়ে দিচ্ছিল। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরুল না। ধীরে ধীরে আরেকটু পিছনে গিয়ে বসে পড়লাম। ওর জন্য অপেক্ষা করছিলাম, আর ওকে দেখছিলাম। বেশ কিছুক্ষণ পর লোকটা নামাজ শেষ করে বসে কুরআন হাতে নিল পড়ার জন্য। তার দেখা দেখি লিও উঠে দাঁড়াল। কুরআন হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগল। আমি শিউর ও কিছুই বুঝতেছে না, কারণ সে শুধুই পৃষ্ঠা উল্টাছিল। অপরদিকে লোকটি গুন গুন করে পড়ছিল। আমি উঠে গেলাম।
তার কাঁধে হাত রাখতেই সে একটু চমকে উঠল। চঞ্চল দৃষ্টিতে আমার দিকে তাকাল। চোখে মুখে অন্যরকম একটা দ্যুতি, প্রশ্নবিদ্ধ চেহারা। রুমাল দিয়ে সে চুলে পাগড়ি বেঁধেছে। রুমালটা একটু ভেজা ভেজা মনে হল। অজু করেছে সে? মনে মনে প্রশ্ন এলো। জিজ্ঞেস করলাম, অজু করেছ? ও মাথা নাড়ল। করেছি। তুমি জানো করতে? দেখে দেখে করেছি। তাহলে কুরআন কি পড়বে? কিন্তু আমি তো পড়তে জানি না। আমি সাহায্য করব? লিও হালকা করে হাসল। বলল, অবশ্যই। আমি লিওকে সূরা ফাতিহা পাঠ করে শোনালাম। তারপর সেটার বাংলা অর্থ বললাম। সে প্রথমে মনোযোগ দিয়ে শুনল। তারপর নিজে পড়ার চেষ্টা করতে লাগল। ওর জন্য সেটা বেশ কষ্টকর ছিল। তারপরও সে এক লাইন করে আওড়াতে লাগল। আমি ভাবতে পারিনি উইনিপেগের শেষ মুহূর্তে এমন চমৎকার একটা দিন পাব। কয়েক বছরের সার্থকতা একদিনে আমি পেয়ে গেলাম। মনে মনে কৃতজ্ঞতা জানালাম আমার সৃষ্টিকর্তাকে। রাতে লিও নিউ ইয়র্ক চলে গেল। উইনিপেগে আমি একা হয়ে গেলাম। অবশ্য প্রফেসর হুড ছিলেন। তার সাথে প্রায় দেখা করতাম। তিনি আমাকে পিতার মতো স্নেহ করত। যে কোনো কিছু সম্পর্কে আমাকে বলতেন, জানাতেন। তিনি একটা কথা প্রায় আমাকে বলতেন, তামিনা, তুমি খুব মেধাবী আর সৃজনশীল। এই রিসার্চ ফার্মটিতে মনোযোগ দিয়ে কাজ কর। দেখবে তোমার ভাগ্য কয়েক বছরে বদলে যাবে। তোমাকে বাংলাদেশও ফিরতে হবে না। আমি হাসি মুখে সায় জানাতাম। বাড়িতে মাকে বলেছিলাম গ্র্যাজুয়েশনের পর ফিরে আসব। তখন যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, সবাই যদি মেনে নেয়, তাহলে রিসার্চ ফার্মটিতে আবার ফিরে আসব। আর এখান থেকে ফিরে না গেলে ওয়াদা ভঙ্গ হবে। আমার পরিবারের সাথে না, নিজের সাথে নিজের ওয়াদা। প্রথম কষ্ট হচ্ছিল খুব। লিওর সাথে প্রতিদিন কয়েকবার দেখা হওয়া আর একেবারে দেখা না হওয়ার মধ্যে অনেক তফাৎ। ওর কথা ভুলতে কাজে ডুবে গেলাম। দিন রাত মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। কিন্তু রাত হতো বেশ বিভীষিকাময়। মাঝে মাঝে কাজুর সাথে কথা বলতাম। লিওর সাথে ফোনে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেল। কল করলে নট রিচেবল দেখাতো। আজ ভোরে ঘুম থেকে উঠে নিজেকে মানসিকভাবে শক্ত করলাম। লিওর প্রতি এতটা দুর্বল হওয়া আমার মানায় না। কারণ এর আগেও আমি আপন মানুষদের ছেড়ে একা থেকেছি। ইতোমধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে তুষার গলতে শুরু করেছে। একটু একটু সবুজ চারদিকে দেখা যাচ্ছে। তারপরও ভোরে উঠে আমি ব্যায়ামের স্যুট পরে কানে ইয়ারফোন গুজে ফিল্ডে বেরুলাম। উদ্দেশ্য ব্যায়াম করা নয়, নিজেকে শক্ত করা। ফিল্ডে দৌড়াতে দৌড়াতে আমার প্রায় ঘাম ছুটে গেল। হাঁপিয়ে পড়লাম। তারপরও দৌড় থামালাম না। শরীর চর্চা শেষে রুমে এসে কাজুকে টুকরো করা গাজর খেতে দিলাম। কাজু দাঁত দুটো দেখিয়ে একটা হাসি দিল। এরপর গোসল সেরে নাস্তা করে ফার্মের উদ্দেশ্যে বেরুলাম। ওখানে কাজ করা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। মূলত প্রফেসর হুডের জন্য এখানে কাজের সুযোগ পেয়েছি। এখানে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে পরিবর্তন আনা যায় সেটা নিয়ে রিসার্চ করা হয়। বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে বিভিন্ন গবেষণা হয়। গত 1 বছর ধরে রিসার্চ চলছে এইডস নিয়ে। আর আমি পিছনে দাঁড়িয়ে সেই রিসার্চ দেখি। বড় বড় প্রফেসরদের কথা শুনি। আমিও চেষ্টা করেছিলাম। তবে গবেষণা করতে গিয়ে বুঝতে পারলাম আমার স্বল্প জ্ঞানের জন্য যথেষ্ট নয়। এর জন্য আরও চর্চা দরকার ব্যাপক মেধা। তারপরও চেষ্টা করি।
আজ প্রচুর কাজ ছিল। কাজ শেষ করে বের হতে হতে প্রায় বিকেল হয়ে এলো। দ্রুত হেঁটে স্টার্টব্রুক এভেতে উঠেছি। সেই সময় দূরে কয়েকটা কার দেখলাম। রিসার্চ ফার্ম হওয়ায় এখানে কার আসা যাওয়া প্রায় করে, তাই পাত্তা দিলাম না। কিন্তু কাছে যেতেই কারের দরজা খুলে দুজন বেরিয়ে এলো। ফর্মাল ড্রেসে তাদেরকে দেখে আমি একটু ভয়ই পেলাম, কারণ টিভিতে বড় বড় মাফিয়া বা কুখ্যাত সন্ত্রাসীদের দেখেছিলাম ফর্মাল ড্রেসে সন্ত্রাসী কার্যক্রম চালাতে। এরা তাই নয় তো? কিন্তু তারা তেমন কিছু করল না। সামনে এসে পরিষ্কার গলায় বলল, এক্সকিউজ মি ম্যাম। জি, আপনার সাথে কথা আছে। বলুন। আপনার নাম কি টামিনা? জি। কিন্তু আপনারা? মি উইলিয়াম আপনাকে ডেকেছেন, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। মি উইলিয়াম মানে লিও? না, মি অ্যাডোনিস উইলিয়াম। মি অ্যাডোনিস উইলিয়াম? উনি কেন আমাকে ডাকবেন? আমি যাব না। কিন্তু আপনাকে তো আমাদের সাথে যেতে হবে, যেতে না চাইলেও। এই মুহূর্তে আমি কোনোভাবে চাই না মি অ্যাডোনিস উইলিয়ামের সাথে দেখা করতে। কিন্তু এই বান্দারা বেশ নাছোড়বান্দা। আমি না গেলে পাক্কা আমাকে কাঁধে তুলে নিয়ে যাবে। সুতরাং আমি বললাম, ঠিক আছে আমি যাব। তবে আমার শর্ত আছে। কি শর্ত? যে কারণেই মি উইলিয়াম আমাকে ডাকুক না কেন, কাজ শেষে আমাকে আবার আমার হোস্টেলে পৌঁছে দিতে হবে। আমি কিন্তু খুব ক্লান্ত, লাঞ্চও করতে পারিনি, অথচ তোমরা আমাকে নিয়ে যেতে চাইছ। আমাকে কি আগে লাঞ্চ করতে দেবে? সরি ম্যাম, তবে কাজ শেষে আপনাকে পৌঁছে দিয়ে যাব। ঠিক আছে, কি আর করা, চলো। বেশ জমকালো কারে চড়ে আমি ওদের সাথে গেলাম। এক বহুতল ভবনের সামনে এসে কার থামল। এত উঁচু ভবন! আমি কার থেকে নেমে গুনতে শুরু করলাম, কিন্তু ওদের জন্য পারলাম না। ওরা আমাকে ভিতরে নিয়ে যাবার জন্য তাগাদা দিল। ভিতরে ঢুকে লিফটে চড়ে উপরে গেলাম। ঠিক কত তলায় লিফট থামল বুঝতে পারলাম না। লিফট থেকে সোজা মি উইলিয়ামের কেবিনে পৌঁছে গেলাম। লোকগুলো আমাকে কেবিন পর্যন্ত পৌঁছে দিয়েই খালাস। দুরু দুরু বুকে আমি নক করলাম। মে আই কাম ইন? ইয়েস ইউ মে। দরজাটা নিঃশব্দে খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ঠান্ডা এসির বাতাসে ও ঘামতে শুরু করলাম, কারণ কেবিনটা বিশাল। একপাশে কাচের তৈরি অফিসিয়াল সরঞ্জাম, অপর পাশে আগন্তুকদের জন্য মেহগনি গাছের তৈরি সোফা। তারই পাশে বিরাট জানালা, তাতে পাতলা ফিনফিনে পর্দা ঝুলানো। স্বচ্ছ পর্দার কারণে বাইরের উঁচু পানির ফোয়ারাটা দেখা যাচ্ছে। আমি ঢোক গিললাম, কারণ আমার সামনে গোনা গোনা 6 জন মানুষ বসে আছে। মি উইলিয়াম, মিসেস উইলিয়াম এ দুজন কি চিনি। এরা লিওর প্যারেন্টস। কিন্তু বাকিরা কারা? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো ম্যাম। এখানে বসো। লিওর পিতা মি উইলিয়াম গম্ভীর স্বরে হাতের ইশারায় সোফা দেখিয়ে দিলেন বসার জন্য। আমি ধীর পায়ে গিয়ে জড়সড়ভাবে বসলাম। বেশ অস্বস্তিতে ভুগছিলাম। হাসতে চাইলাম একটু করে, কিন্তু গলা শুকিয়ে গেছে। গলা শুকালে কি হাসা যায়? হয়তো যায়, কিন্তু এই মুহূর্তে আমার একদম হাসি আসছে না। অচেনা আগন্তুকদের একজন বলে উঠল, এই কি সেই মেয়ে? লিওর পিতা জবাব দিল, ইয়েস এডিসন। চিন্তিত ভঙ্গিতে বলল, আই সি। আমি এতক্ষণ চুপ ছিলাম। এবার সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, আমাকে কেকেন ডাকা হয়েছে? লিওর পিতা গলা খাকরি দিলেন। তারপর বললেন, তোমার হাতের রিংটা কি এডওয়ার্ডের দেওয়া?
আমি নিজের অনামিকায় তাকালাম। বললাম, জি। লিওর দেওয়া। লিওর পিতা চিন্তিত ভঙ্গিতে কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, তাহলে তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ বিয়ে করার? আমি মাথা নাড়লাম। জি। লিওর পিতা কিছু বললেন না, শুধু উঠে দাঁড়ালেন। নিজের শরীর থেকে কোটটা খুলে আচমকা ওটা ছুঁড়ে মারলেন। আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে দোয়া পড়তে লাগলাম। অ্যাডোনিস। লিওর মা কথা বলে উঠলেন। মাথা ঠান্ডা রাখো। কিভাবে ঠান্ডা রাখব তুমি বল? তোমার ছেলের কাজ দেখেছ? এনগেজমেন্ট করে ফেলল অথচ আমাদের জানানোর প্রয়োজন বোধ করল না। এডিসন নামের লোকটি কথা বলে উঠল। শান্ত হও ব্রো। আমি কথা বলছি। এবার এডিসন লোকটি আমার দিকে ফিরল। উনার কাঠিন্য চেহারা দেখে আমি আবারও ঢোক গিললাম। উনি বলল, তুমি কি জানো অ্যাড তার পিতার একমাত্র সন্তান? জি জানি। তার পিতার পর সেই সমস্ত সম্পত্তির মালিক সেটা জানো? আমি মাথা নাড়লাম। না, আমি জানি না। না জানলে জেনে রাখো, সে তার পিতার একমাত্র ওয়ারিশ। আর আমরা অ্যাডের বিয়ে ঠিক করে রেখেছি মি অ্যান্ডারসনের একমাত্র মেয়ে টিনা অ্যান্ডারসনের সাথে। সেটা জানো? জানি, তবে টিনা লিওর বাগদত্তা ছিল, এখন নেই। বর্তমানে আমিই তার বাগদত্তা। তোমার শেকড় কোথায় তুমি জানো? মানে তোমার শেকড় ওই নোংরা মাটিতে, কিন্তু তুমি আকাশের চাঁদটাকে উঠে চাইছ। অপমানে আমার গাড়ি রি করতে লাগল। তারপরও ধৈর্য ধরে শান্ত স্বরে বললাম, আমি আর লিও, আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে এখানে আকাশ ছোঁয়ার কথা কোত্থেকে আসে? এ কথায় উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল, যেন আমি কোনো হাসির কথা বলেছি। এডিসন আবার বলল, তোমার টাকা দরকার তাই তো? ঠিক আছে, তোমাকে আমি একটা অফার দিচ্ছি। অফার? কিসের অফার? তোমাকে এখানে ভালো পোস্টে চাকরি, সে সাথে ফ্ল্যাট বাড়ি দেয়া হবে। চাইলে গ্রিন কার্ড সুবিধাও পেতে পার। তবে বিনিময়ে অ্যাডের সাথে ব্রেক আপ করতে হবে। অসম্ভব। আমি লিওকে ভালোবাসি। আমার এসব কিছুর দরকার নেই। এই মেয়েকে তো আমি। অ্যাডোনিস। লিওর পিতা প্রায় তেড়ে আসলেন। যদি লিওর মা না ধরতেন তাহলে কি হতো তা খোদাই জানতেন। এডিসন আবার বলল, শোন মেয়ে, কি নাম যেন তোমার? টাটা? তাহমিনা। হ্যাঁ তামিনা। শোন তামিনা, তোমার আরও কিছু দরকার? ঠিক আছে, এই যে আমি তোমাকে এখানে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। সংখ্যাটা তুমি বসাও। যত ডলার তোমাকে খুশি করতে পারে, যত ডলারের বিনিময়ে তুমি অ্যাডের সাথে ব্রেক আপ করতে রাজি হও। লোকটা ব্ল্যাঙ্ক চেক আমার হাতে ধরিয়ে দিল। তাতে সিগনেচার করা। আমি ওটা হাতে নিলাম। হাতে নিতেই এডিসন লোকটা বলে উঠল, এই সুযোগ দ্বিতীয়বার পাবে না। তোমার বাংলাদেশের সেরা ধনীও তুমি হতে পার চাইলে। তিনি বেশ কটাক্ষ করে আমার দেশের নাম উচ্চারণ করলেন, সেই সাথে চোখে প্রচণ্ড ঘৃণা। তবে সবাই আমাকে উৎসাহ দিতে লাগল চেকে ডলারের সংখ্যা বসানোর জন্য। কিন্তু আমি টাকার অভাবে কখনো ভুগিনি। যা চেয়েছি তা চোখের পলকে আমার পিতা আমার সামনে হাজির করেছে। যা বলেছি তা আমার মা নিঃশ্বাস ফেলার আগে আমার হাতে দিয়েছে। তাই টাকা মানুষকে কিরকম পরিবর্তন করতে পারে সেটা আমার জানা নেই। তাই এই ব্ল্যাঙ্ক চেক আমার জন্য অর্থহীন। ওটা আমি সামনে বাড়িয়ে দিলাম। তারপর উঠে দাঁড়ালাম। বললাম, আপনি আমাকে কিনতে চাইছেন, কিন্তু আমি গরিব নই। মনের দিকেও নই, ধনের দিকেও নই। হয়তো আপনাদের মতো ধনী নই, কিন্তু আমার পিতা ল্যান্ডলর্ড।
মাইলের পর মাইল জমি আমাদের আছে। গ্রামের পর গ্রাম শুধুই আমাদের। আমার চাচা শহরে অগণিত ফ্ল্যাটের মালিক। চাইলে এই শহরের মতো শহরে আমি আরাম আয়েশে কাটতে পারি, কিন্তু আমি এখানে এসেছি পড়তে, নিজেকে বিকাতে নয়। আমি এখন আসি, আর এখানে থাকতে ইচ্ছুক নই। শুভ সন্ধ্যা। এত সব কথা আমার বলার ইচ্ছা ছিল না, তবুও বলতে হলো। আমি চলে যেতে উদ্যত ঠিক তখন লিওর পিতা কথা বলে উঠল। যদি এডওয়ার্ড তোমাকে বিয়ে করে তাহলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তুমি কি তাই চাও? আমি ফিরে তাকালাম। ভদ্রলোক এবার নিজের মোক্ষম চালটা চালছেন। কিন্তু এত কথা বলে আমারও সাহস বেড়ে গেছে। নিশ্চিন্তে বললাম, করে দিন। আমি বিশ্বাস করি লিওর এসবের প্রয়োজন হবে না। সে নিজেই এসব গড়তে পারবে, এ বিশ্বাস আমার আছে। তারপর সবার দিকে তাকালাম, বললাম, এবার আমাকে বিদায় দিন। এটা বলতেই লিওর পিতা চিৎকার করে বললেন, ইউ ফুল, ব্লাডি, ইডিয়েট গার্ল, আই উইল কিল ইউ। এ বলে তেড়ে আসছিলেন, কিন্তু সবাই তাকে ঝাপটে ধরে ফেললেন। আর আমি প্রাণে বাঁচলাম। সবাই ঝাপটে ধরল। ভদ্রলোক তখনও চিৎকার করে যাচ্ছেন, আমি তোমাকে দেখে নেব মেয়ে, তুমি আমাকে চিনোনি, ব্লা ব্লা ব্লা। আরও অনেক কিছু বলছিলেন। আমি বেরিয়ে এলাম। বেরোতেই আমাকে এখানে আনা লোকগুলো সামনে দাঁড়ালো। বলল, চলুন ম্যাম, আপনাকে পৌঁছে দিই। ইটস ওকে, আমি একা যেতে পারি বলে হন হন করে চলে এলাম। বুকটা এখনো ধড়পড় করছে। ভাবছি এত কথা আমি কিভাবে বললাম? এত সাহস আমার মধ্যে কোত্থেকে এলো? কোনোমতে টলতে টলতে হোস্টেলে এসে পৌঁছলাম। পৌঁছেই ওয়াটার বোতলে সরাসরি মুখ লাগিয়ে ঢক ঢক করে পানি পান করতে লাগলাম। এক নিঃশ্বাসে শেষ করে দিলাম পুরো বোতল। বোতল রেখেই ধপ করে বিছানায় বসে গেলাম। ভয় শরীরটা এখনো কাঁপছে। কি করেছি আমি? এত ভয় লাগছে কেন? হুট করে আবার উঠে দাঁড়ালাম। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ পায়চারি করতে লাগলাম। বুঝতে পারছি না কেন এমন লাগছে। আমার দেরি দেখে মিসেস মারিয়া পিছু পিছু এসেছিলেন, কিন্তু এসেই আমাকে এরকম পায়চারি করতে দেখে তিনি হয়তো কিছুটা ঘাবড়ে গেলেন। দুশ্চিন্তার কারণে আমি তাকে খেয়ালই করলাম না। পায়চারি করতে করতে আবারও বসে গেলাম। বসতেই তিনি আমার কাঁধে হাত দিয়ে নরম স্বরে ডাকলেন, টামিনা। আমি তখনও ভাবনার জালে। তিনি একটু ধাক্কা দিয়ে জোরে ডাকলেন, টামিনা। হা? কি হয়েছে তোমার? আমি হা করে উনার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম, যেন তিনি কি বলছেন সেটা আমি বুঝতেই পারছি না। টামিনা। তিনি আবারও আমাকে ঝাঁকি দিলেন। এবার ঝাঁকি খেয়ে আমার কিছুটা হুঁশ আসল। ওই অবস্থায় আমি মিসেস মারিয়াকে জড়িয়ে ধরলাম। উনি আরও ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি আমাকে ডাকতে লাগলেন, টামিনা, তোমার কি হয়েছে? বল আমাকে। আমি কিছু বললাম না, শুধু বললাম, আমার ঠান্ডা লাগছে মারিয়া, আমার ভীষণ ঠান্ডা লাগছে। এবার মিসেস মারিয়া আর কোনো কথা বললেন না। চুপচাপ আমাকে জড়িয়ে ধরলেন। যতটা সম্ভব ঠিক ততটাই নিজের সাথে চেপে ধরলেন। আমি একটা উষ্ণতা পেলাম, যে উষ্ণতাটা আমি মিস করছিলাম। তন্দ্রা নেমে এলো চোখে। আমি ঘুমিয়ে পড়লাম মিসেস মারিয়ার বুকে। ঘুম ভাঙল ভোরে, তাও খিদের তাড়নায়। পেট চো চো করছে, থাকতে পারলাম না।
গোগ্রাসে যা পেলাম তাই খেলাম। খাওয়ার পর কিছুটা শান্তি লাগছে। লিওকে কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতেই দমে গেলাম। একসাথে অনেকগুলো মিস কল, সব বাংলাদেশি নাম্বারের। বুকটা আবারও দুরুদুরু করতে লাগল। নিশ্চয় মা করেছে, নয়তো মামা। আমি তাড়াতাড়ি কল দিলাম। একবার রিং পড়ল, কিন্তু দ্বিতীয় রিংয়ে কেউ একজন ফোন উঠাল। হ্যালো, কে? তাহমিনা। কণ্ঠ শুনে আমি দমে গেলাম। ভেবেছিলাম মা নয়তো ছোট মামার ফোন, কিন্তু এটা তো বড় মামার গলা। বড় মামা আমার ফোন নম্বর পেল কোত্থেকে? তাহমিনা। জি জি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। অনেক দিন পর তোমার কণ্ঠ শুনতেছি। কেমন আছো? আমি ভালো আছি মামা। শুধু নিজে ভালো থাকলে তো হবে না মামা, আমাদেরও ভালো থাকতে দিতে হবে। মামামা আপনারা কেমন আছেন? কেমন রেখে গিয়েছিলে আমাদের? তুমি তো ফেলে চলে গিয়েছিলে মামা, আমাদের কথা একবারও ভাবনি। আমি একবারও ভেবেছিলে? এভাবে পালিয়ে যাওয়া হলে সমাজে আমরা মুখ কিভাবে দেখাবো? কি বলবে সকলে? যে আশিকুল্লার ভাগ্নি নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে। মামা আমি কানাডা। আমি জানি তুমি কানাডায় গিয়েছ, কিন্তু লোকে তো সে কথা বলবে না মামা। বলবি অন্য ছেলের সাথে লাইন আছে তাই পালিয়েছ। একটা বারও আমাদের কথা ভেবেছ? আমাদের কথা বাদ দাও, তোমার বাবার কথাও তো একবারও ভাবলে না। এমন পেশারওয়ালা মানুষ কিভাবে বাঁচবে বল এই ঘটনার পর? বাবা কেমন আছে? ভালো নেই তাহমিনা। তুমি যত জলদি পারো বাংলাদেশে চলে আসো। মামা আমি কিছুদিন পরেই চলে আসব। তা তো হবে না মামা, তোমার বাবা ভীষণ অসুস্থ, তোমাকে এক নজর দেখতে চাই। কানাডায় লোকও পাঠিয়েছি, কিন্তু তুমি ঠিক কোনো জায়গায় আছো সেটাই তারা ধরতে পারেনি। অনেক কষ্টে তোমার এই নাম্বার জোগাড় করেছি। তুমি আজই চলে আসো। মামা আমি। তাহমিনা মামা আমার, তোমার বাবা যদি আজই মারা যান তাহলে কাল এসে তুমি কি করবে? আমি আর কিছু বলবো না মামা, তুমি যদি পার আজই চলে আসো। তোমার বাবা তোমাকে এক নজর দেখার আশায় বিছানায় পড়ে আছেন। বিছানায় পড়ে আছেন, ধক করে কথাটা আমার বুকের কোথাও লাগল। আমি ফোনটা শক্ত করে ধরে বললাম, আমি আসছি মামা, আজই আসছি। ফোন রেখে আমি দ্রুত দৌড়ে মিসেস মারিয়াকে খুঁজতে লাগলাম। ইভিলিন আমাকে ঝট করে আমার হাত ধরে ফেলল। কি হয়েছে? পাগলের মতো দৌড়াচ্ছ কেন? ইভি বাবা অসুস্থ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এখনই যাবে? কদিন পরে গেলে হতো না? ওটা পারছি না ইভি, আমার এখনই যাওয়া দরকার। ইভির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে এলাম মিসেস মারিয়ার কাছে। উনি কোনো এক গার্ডের সাথে কিছু একটা নিয়ে ঝগড়া করছিলেন। আমাকে দেখতেই থেমে গেলেন। ডিয়ার কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কিছু ঠিক নেই মারিয়া, কিছু ঠিক নেই। আমার কান্না চলে আসছিল। জোর করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। মিসেস মারিয়া বললেন, কি হয়েছে? কান্না করছো কেন? আমি বাড়ি যাব মারিয়া, আমি বাড়ি যাব। হঠাৎ বাড়ি? কিছু হয়েছে? রোজ বাবা অসুস্থ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। দয়া করে তুমি আমাকে সাহায্য কর। তুমি কি সত্যিই এক্ষুনি যাবে? আমি মাথা নাড়লাম। আমি এক্ষুনি যাব। মিসেস মারিয়া এক মুহূর্ত ভাবল, তারপর বলল,
ঠিক আছে চলো। ব্যাগ গুছিয়ে যখন ক্যাব ডাকলাম তখন সূর্য আমার মাথার উপর। শীতকাল ও প্রায় শেষের দিকে। হালকা হালকা গরম লাগছে। গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে। সোয়ালো পাখিগুলো আবার ফিরে এসেছে। বেড়ে গিয়েছে কর্মব্যস্ত মানুষের প্রাণ চঞ্চলতা। ক্যাবে ওঠার আগে এক মুহূর্ত থমকে গেলাম। পিছন ফিরে তাকালাম আমার হোস্টেলের দিকে। মিসেস মারিয়া দাঁড়িয়ে আছে, চোখটা পানিতে টইটম্বুর। তার পিছনে দাঁড়িয়ে আছে লারা আর ইভিলিন, এই দুইটা মেয়ে যাদের কাছে আমি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি। উপরে হোস্টেলের আমার রুমের জানালার কাচ তুলে স্কাই আর রেইন দাঁড়িয়ে আছে। ওদের সাথে প্রয়োজন ছাড়া কখনো কথা হয়নি, তবুও এ বিদায় বেলায় তারা আমাকে শেষবারের মতো দেখছে। আমি মিসেস মারিয়াকে জড়িয়ে ধরলাম। হালকা সোনালি চুলের স্বাস্থ্যবতী এই জাদ্রেল মহিলার কারণে আমি আমার মায়ের অভাব বোধ করিনি। কড়া শাসনে যেমন রেখেছিলেন ঠিক তেমনি আমাকে স্নেহও করেছিলেন। শক্ত করে জড়িয়ে ফিস ফিস করে বললাম, তোমাকে আমার খুব মনে পড়বে রোজ, খুব বেশি মনে পড়বে। হালকা পিঠ চাপড়ে মারিয়া বলল, তোমার বাবা অসুস্থ না হলে আমি তোমাকে কখনো যেতে দিতাম না মাই ডিয়ার টামিনা। এয়ারপোর্টে পৌঁছেই আমাকে ফোন করবে কিন্তু। জড়ানো কণ্ঠে আমার কিছুটা হাসি পেল। বললাম, আচ্ছা। মিসেস মারিয়া বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে পিছনে তাকালাম। বাই ইভি, বাই লারা। আমি তোমাদেরকে খুব ভালোবাসি। অনেক মিস করব তোমাদের। ওরা সমস্বরে বলল, বাই টামিনা। আমি ধীরে ধীরে ক্যাবে উঠে বসলাম। স্কাই আর রেইনের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বাই জানালাম। তারাও আমাকে বাই জানালো। ক্যাব ছুটতে লাগল। আর আমার গাল বেয়ে বেয়ে উষ্ণ অশ্রুর ধারা ছুটতে লাগল। কি আশ্চর্য! কাল রাত পর্যন্ত আমি ভাবিনি আমাকে আজ বাংলাদেশ ফেরত যেতে হবে। আর আমি তো তাই চেয়েছিলাম। হতো ভাবিনি এত দ্রুত যেতে হবে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ছেড়ে। যেতে যেতে লিওর ফোনে অনেকবার ট্রাই করলাম, কিন্তু কোনোভাবে কল যাচ্ছে না। ওকে না জানিয়ে ফিরতে হচ্ছে বলে অজানা আশঙ্কায় বুকে কেমন যেন যেন করছে। এয়ারপোর্টে পৌঁছতেই আমি আবারও থমকে দাঁড়ালাম। কারণ অ্যাডালিন, রাঘব, রিচা, কার্ল, এমিলি দাঁড়িয়ে আছে। আমিই তাদের খবর দিয়েছিলাম, কিন্তু ভাবিনি ওরা আমার জন্য এয়ারপোর্টে চলে আসবে। ওদেরকে দেখে আর থাকতে পারলাম না। আবেগে ভেউ ভেউ করে কেঁদে দিলাম। অনেক আনন্দ করেছি তাদের সাথে। অনেক স্মৃতি বুকে গেঁথে থাকবে আমার। হয়তো সময়ের স্রোতে কোথাও না কোথাও ভেসে যাব, কিন্তু আমি কিছুতেই তাদের ভুলব না, কখনোই না। টিকিট কেটে প্লেনে বসতে বসতে বিকাল হয়ে এলো। স্পিকারে ঘোষণা দিচ্ছে, হয়তো কালকের মধ্যে বাংলাদেশ পৌঁছে যাব। কিন্তু আফসোস রয়ে গেল লিওর জন্য। তাকে আমি জানাতে পারলাম না। লিওর দেয়া হাতের পাথরের আংটিটার দিকে তাকালাম। জল জল করে জ্বলছে ওটা। ঠোঁট দিয়ে একটু করে স্পর্শ করলাম ওটা, যেন নিজেকে মিছে আশ্বাস দিচ্ছি। হালকা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল প্লেনটা। আমি বাইরে তাকালাম। প্লেন রানওয়েতে ছুটতে শুরু করেছে। সেই সাথে আমার ভিতরটা বেশ খচখচ করছে। মনে হচ্ছে কিছু একটা জ্বলছে। তাড়াতাড়ি বোতল খুলে বেশ খানিকটা পানি পান করে ফেললাম। তারপরও জ্বলুনি কমল না। মনে হচ্ছে কিছু একটা ফেলে যাচ্ছি। কিন্তু কি ফেলে যাচ্ছি? হ্যাঁ, আমার হৃদয়টা ফেলে যাচ্ছি। সোনালি রঙের ম্যাপল পাতার এই উইনিপেগে। দুবাইতে ট্রানজিট, সেখান থেকে সোজা বাংলাদেশ। এখন গভীর রাত।
হয়তো বাংলাদেশ পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। উইনিপেগে গিয়ে আমি বেশ কফির পাগল হয়েছি, তাই কফির উপর কফি পান করেই যাচ্ছি। কিছুতেই কলিজার খচখচটা থামছে না, বারবার শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আর কয়েক ঘন্টা পর বাংলাদেশ পৌঁছে যাব, কিন্তু একটুও আনন্দ বোধ হচ্ছে না। পুরো মাথা জুড়ে দুশ্চিন্তার পাহাড় বসে আছে। ব্যাগ হাতড়ে কিছু মেডিসিন পেলাম। আমি জানি এটা মারিয়ার কাজ। মাথা ব্যথার কারণে আমার ঘুম আসবে না ভেবে সে এটা দিয়েছে। মনে মনে তাকে ধন্যবাদ জানিয়ে ট্যাবলেট খেয়ে নিলাম। তারপর হেলান দিয়ে মাথা পিছনের সিটে রাখলাম। প্লেনের মধ্যে সব যাত্রীই ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। আমার পাশের মধ্যবয়স্ক লোকটি নাক ডেকে ঘুমাচ্ছে। এয়ার হোস্টেস একটা পাতলা কম্বল আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিল, সেটা গায়ে জড়িয়ে নিলাম। ভাবতে ভাবতে নিদ্রার সম্রাট কখন আমার চোখ জুড়ে বসে গেল বুঝতেই পারলাম না। যখন এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম তখন বাংলাদেশে ভরদুপুর। সবকিছু ঝিমিয়ে আছে। দোকান থেকে কিছু খাবার আর পানির বোতল কিনে নিয়ে অটো ডাকলাম, কিন্তু আশ্চর্য, একটা অটোও যেতে রাজি হল না। কেউ গামছা মুখে দিয়ে ঘুমাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, আর কিছু অটোতে ড্রাইভারের দেখাও পেলাম না। এভাবে প্রায় আধা ঘন্টা অটোওয়ালাদের পিছনে ঘুরলাম। শেষমেশ একটা অটো পেলাম। ড্রাইভার মাত্র ভাত খেয়ে উঠেছে, তাকে বলতেই ভাড়া চাইল 3 গুণ। এরা বাইরে থেকে আসা মানুষদের কিভাবে আল্লাহ জানে। এরা মনে করে বাইরে থেকে আসা মানুষরা টাকার বস্তা হাতে নিয়ে হাঁটে। অগত্যা রাজি হলাম, কারণ ভর দুপুরে আমার ঝগড়া করার ইচ্ছা একদম নেই। উপরন্তু অনেক ক্লান্ত, খিদেও পেট চো করছে। অটোতে বসে সিটের পেছনে আমার ব্যাগগুলো রাখলাম। তারপর প্রথমেই বোতল থেকে পানি খেয়ে নিলাম। পানিগুলো যেন কেমন কেমন মনে হচ্ছে, হয়তো অনেক দিন আগের পানি তাই। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। চারদিকে ভ্যাপসা গরম, হাঁসফাঁস করছি অনেকটা। কিছু নাস্তা নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু গরমের চোটে খেতে পারছি না। এখন প্রচণ্ড মিস করছি উইনিপেগের শীতটাকে। বারবার স্কার্ফ দিয়ে মুখ আর গলা মুছতেছি। ড্রাইভার হয়তো খেয়াল করল, তাই সে নিজ থেকেই বলল, আপার কি বেশি গরম লাগতেছে? হ্যাঁ, প্রচণ্ড গরম পড়ছে। পাংখাটা দিব? কোথায় পাংখা? ড্রাইভার ইশারা করে ওর সামনের ছোট একটা ফ্যান দেখালো, যেটা অবিরত বাতাস ড্রাইভারের গায়ে পড়ছে। এটার বাতাস গায়ে লাগবে? লাগবে মানে আপা, আপনি একবার খায়া দেখেন। ড্রাইভার গাড়িটা একপাশে থামিয়ে ছোট ফ্যানটা আমার দিকে ফিরিয়ে দিল। বাতাস আসছে, খারাপ না। যদিও বা গরম বাতাস, তারপরও নাই মামার চেয়ে কানা মামা ভালো। এয়ারপোর্ট থেকে সরাসরি জেলা সদরের রাস্তা হয়ে উপজেলা সদরে পৌঁছলাম। দুপুরের রোদের তেজ কিছুটা কমে এসেছে। দুপুরের রোদের কারণে যে কাজের গতি যেটা ঝিমিয়ে গিয়েছিল সেটা ধীরে ধীরে বাড়ছে। কাঁধে মোটাসোটা একটা ব্যাগ আর হাতে আমার মায়ের দেয়া ট্রলি ব্যাগটা। পায়ে হোয়াইট শু পরার অভ্যাসটা ওখান থেকেই তৈরি হয়েছিল, এখনও সেটা আছে। পরনে আকাশী রঙের ঢোলা ফতুয়া, তার উপর জিন্সের কালো কুটি, সাদা স্কার্ফ। এ পোশাকে সচরাচর শহরের মানুষজন না তাকালেও গ্রাম সাইডের মানুষরা ঘুরে ঘুরে তাকাবে। আমার বাড়ি পর্যন্ত যেতে আমাকে বেশ ধকল পোহাতে হবে। প্রথমে লাইনের গাড়ি ধরতে হবে, প্রায় 8 থেকে 10 কিলোমিটারের পথ। এরপরের রাস্তাটা কাঁচা রাস্তা, থুরথুরে বুড়ির ন্যায় 2 মাস ভালো থাকে, বাকি 10 মাস কাদা পানি থাকে।
তারপর ওখান থেকে হাঁটতে হবে। ভাগ্য ভালো থাকলে রিকশা পেতে পারি। লাইনের টেম্পো গাড়িতে উঠে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়লাম। ধুলা বালিতে আমার সমস্ত কাপড় চোপড় যাচ্ছে, তাই অবস্থা। সাদা শুগুলো ধুলায় হলুদ হয়ে আছে। কিছুক্ষণ পর পর হাঁচি দিচ্ছি। তার উপর ভাঙা রাস্তা। টেম্পোটা একবার এদিকে লাফাচ্ছে, আরেকবার ওদিকে লাফাচ্ছে। মিথ্যা না, বাংলাদেশের জনপ্রতিনিধিরা আসলেই বসে বসে ঘাস কাটে। আমি স্কার্ফে মুখ চেপে বসে আছি, আর সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বিশেষ করে মহিলাগুলো। বোরকায় আবৃতা হলেও ওদের নজর যে আমার উপর, তা আমি বেশ বুঝতে পারছিলাম। আমার অবস্থা শোচনীয় হলেও অন্যান্য যাত্রীরা ছিল নির্বিকার, যেন এটা সাধারণ ঘটনা। যখন কাঁচা রাস্তার মুখে পৌঁছলাম তখন আমার অবস্থা আধা মরা। ট্রলি ব্যাগটা নিয়ে হাঁটতে লাগলাম। কাঁধের ব্যাগটাও বেশ ভারী লাগছে। কাঁচা রাস্তাটা নিয়ে আমি বেশ ভয় পেয়েছিলাম, কিন্তু এখন দেখি সেখানে ইট বসিয়ে পাকা রাস্তার ন্যায় করা হয়েছে। পাশে বিরাট বিল, বিলের পাশেই ঝিল। বিল দিয়েও সরাসরি আমার বাড়িতে যাওয়া যায়, কিন্তু আমি গেলাম না। এ পাশে প্রকাণ্ড এক গাব গাছ ছিল। সেটা কোথায়? কেটে ফেলেছে নাকি? ভীষণ ভয় পেতাম এই গাব গাছটিকে। মনে হতো সর্বক্ষণ ওখানে পেতনিরা বসে আছে। আমাদের বাড়ির পিছনে বিশাল বড় এক তাল গাছ আছে। অনেক দূর থেকেও সেটা দেখা যায়। আমি দেখার চেষ্টা করলাম, আর একটু গেলেই সেটা দেখা যাবে। রাস্তার মধ্যে অনেকের সাথে দেখা হলো, তবে আমি আগ বাড়িয়ে কারো সাথে কথা বলতে গেলাম না, কারণ এখান থেকে শেষবার আমি পালিয়ে বের হয়েছিলাম। এই কাঁচা রাস্তায় মামা গাড়ি ভাড়া করে এনেছিল আমি পালানোর জন্য। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। মামা কেমন আছে কে জানে। দু একটা উৎসুক বাচ্চা আমার পিছু লেগেছে। গৃহস্থ বাড়ির উঠানের মধ্য হতে সিমেন্টের ব্যাগ দিয়ে তৈরি পর্দার আড়ালে উকি ঝুঁকি মারছে মহিলারা। দূর থেকে কার যেন গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। গান গেয়ে গেয়ে আসছে। কাছে আসতেই চিনতে পারলাম, ভোলা। ওর ভোলা ভালা চেহারা দেখে আমার দাদিই নামটা দিয়েছিল। 6 বছর বয়স থেকে আমার দাদির সাথে থাকত। দাদি মারা যাওয়ার বেশিরভাগ সময় বাবার সাথেই থাকে। আমি চলে যাওয়ার সময় ও 15-16 বছরের কিশোর ছিল। এখন কিছুটা প্রাপ্ত বয়স্কদের মতো লাগছে। দাড়ি গোঁফ গজিয়েছে, পরনে লুঙ্গি আর হাত কাটা গেঞ্জি, গলায় ঝুলানো নতুন গামছা। সে আমাকে দেখে থমকে গান থামিয়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে পরখ করতে লাগল। হয়তো চিনতে পেরেছে। আমার কাছাকাছি এসে গতি থামিয়ে দিল। আমি ডাকলাম, ভোলা। সে ভ্রু কুঁচকে গামছা শক্ত করে ধরল। তারপর সন্দিহান গলায় বলল, মীরাপা। হুম। কেমন আছিস? চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ভোলার। লাফিয়ে উঠে গামছাটা কোমরে বাঁধতে বাঁধতে বলল, আপনি আইছেন? আমি খালাম্মারে খবরটা দিয়া আসি। এই বলে দৌড় দিতে চাইলে আমি তাড়াতাড়ি তাকে ডাক দিলাম, ভোলা দাঁড়া। ও দাঁড়ালো। আমি কাঁধের ব্যাগটা নামিয়ে ওর দিকে দিয়ে বললাম, এ ব্যাগটা নিয়ে যা। ব্যাগটা মাথার উপর নিতে নিতে ভোলা বলল, আচ্ছা। মা কোথায় রে? কেমন আছে? খালাম্মা? খালাম্মা ভালা আছে, তয় একটু শরীর দা খারাপ। অহন আপনি আইছেন না, ভালা হইয়া যাইব। আর আব্বা? খালু বাইতো নাই, সদরে গেছে। তয় বড় মামা আছে, বাজারে গেছে। বড় মামা? হ। ভোলা আমাকে একটা কথা বল, সত্যি সত্যি।
আমি কি মিছা বলমু নাকি? বলেন মীরাপা। আমি যেদিন চলে গেছিলাম সেদিন কি হয়েছিল? আপনের বিয়ের সময় আমি গেছিলাম বাজারে। বাজার থাইক্কা আসি শুনি আপনি নাই। খালু আর মামু আমারে সহ খুঁজতে পাঠাইলেন। পুরা গেরাম খুঁজছি, আপনারে পাই নাই। বড় মামু পুলিশে ফোন দিলেন। পুলিশ আইল। খালাম্মা আর খালুর মধ্যে ঝগড়া হইল। ছোট মামারে অনেক পিটাইল। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। বলিস কিরে? হ মীরাপা। ছোট মামা এখন কই? আছে, তবে এই হানে আর আসে না। ওহ, আমি আর কথা বললাম না। ভোলার কথায় আন্দাজ করতে পারছি কি হয়েছিল। আমার অতিসত্বর মায়ের সাথে দেখা করা দরকার। বাড়িতে পৌঁছতেই প্রায় সন্ধ্যা হয়ে এলো। পাশের মসজিদ থেকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। চারদিকে বৈদ্যুতিক আলোয় ঝলমল করছে। উঠানে ঢুকে আমি চারদিকে তাকালাম। প্রথমে আমার নজর গেল শরীফা খালার দিকে। উঠান থেকেই রান্নাঘরে তাকে দেখা যাচ্ছে। উঠানের একপাশে খড়ের গাদার নিচে বসে উসমান চাচা বাঁশের বড় ঝুড়ি বানাচ্ছেন। একটা বাচ্চা মেয়ে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা শরীফা খালার মেয়ে মনে হয়। ভ্যা ভ্যা করে কোনো কিছুর জন্য কাঁদছে। আমি আরেকটু এগিয়ে গেলাম। তৈয়ব চাচা নামাজ পড়ার জন্য বেরুচ্ছে মাত্র। আমাকে দেখেই থমকে দাঁড়ালেন। আমি গিয়ে পায়ে ধরে সালাম করলাম। তাহমিনা নাকি? হ্যাঁ চাচু। কিরে, কেমন আছিস? কখন এলি? এখন এলাম। ভিতরে যা, তোর আম্মার সাথে দেখা করে আয়। আমি নামাজ পড়ে আসতেছি। ভোলা ততক্ষণে আম্মার কাছে খবর পাঠিয়ে দিয়েছে। তাই আম্মা দৌড়ে চলে এলেন। তাকে ভালো করে দেখার সুযোগও পেলাম না। আম্মা আমাকে আমার তাহমিনা বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমিও জড়িয়ে ধরলাম শক্ত করে। চাইছিলাম না কান্না করতে, তবুও কান্না চলে আসছিল। শরীফা খালা, উসমান চাচা, ছোট চাচি, ভোলা সবাই আমাকে ঘিরে ধরল। মুহূর্তে একপ্রস্থ কান্না কাটির বহর চলল। রাতে আব্বা আর বড় মামা একসাথে আসলেন। বড় মামা, আব্বা আর তৈয়ব চাচা একসাথে খেতে বসলেন। খিদে ছিল বলে আমি আগেই খেয়ে নিয়েছিলাম। আমার রুমে বসে ব্যাগ থেকে বিভিন্ন জিনিস বের করছি। রুমটা আগের মতো গোছানোই আছে। নিশ্চয় আম্মার কাজ। ব্যাগ থেকে জিনিস বের করতে ছোট চাচি আমাকে সাহায্য করছিলেন। ছোট চাচি যথেষ্ট শিক্ষিত মহিলা। এসএসসি পাশের পর তৈয়ব চাচুর সাথে বিয়ে হয়েছিল উনার। একটা ছেলে আছে, নাম তৈমুর। সেও এই রুমে ঘুর ঘুর করছে। কয়েকবার ডেকেছিলাম, লজ্জায় আমার কাছে আসছে না। চাচির সাথে বিভিন্ন কথা হচ্ছিল। কোথায় ছিলাম, কি কি দেখেছি, কি কি খেতাম। আমি বড্ড ক্লান্ত ছিলাম, এসব উত্তর দিতেও আমার কষ্ট হচ্ছিল। চাচি হয়তো বুঝতে পারলেন। বললেন, তাহমিনা তুমি শুয়ে পড়, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। কাল সকালে কথা হবে। আমি সায় জানিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার বিছানার অনেক পুরনো গন্ধটা নাকে ধাক্কা দিল। একটা প্রশান্তি ছুঁয়ে গেল সারা শরীরে। নিজের সাথে মুড়ে নিলাম আমার প্রিয় নকশি কাঁথাটাকে। হয়তো কাল অনেক কথা শুনতে হবে, সেটা কাল দেখা যাবে। এখন ঘুমানোর দরকার। আচ্ছা, লিও কেমন আছে? সে কি নিউ ইয়র্ক থেকে ফিরেছে? হাতের আংটিটার দিকে তাকালাম। ওর কথা সবাইকে কিভাবে জানাবো? কেউ কি মেনে নিবে এই সম্পর্ককে? ভালো কথা। মিসেস মারিয়াকেও ফোন করা হয়নি। ফোনটা কোথায় আমার? খানিকক্ষণ খুঁজলাম।
পেলাম না। হয়তো কোথাও আছে। ক্লান্তির কারণে উঠে খুঁজে দেখলাম না। সকালে দেখা যাবে ভেবে চোখ বন্ধ করলাম। ভাবলাম আমি এখন বাংলাদেশে, আমার প্রিয় দেশে। ভাবতেই একটা উষ্ণতা ঘিরে ধরল আমাকে। নিদ্রা ছুটে এলো চোখে। বেরিয়ে পড়লাম নিদ্রার সাথে নিদ্রার দেশে। চলবে।